সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো। ইতিহাস বিভাগের অনলাইন ক্লাসে আমি আইরিন পারভিন সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে বাংলার ইতিহাস কোর্সে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব রাজা গণেশ সম্পর্কে। মুসলিম শাসনামলে রাজা গণেশ নামে একজন হিন্দু জমিদারের আবির্ভাব এক অবিস্মরণীয় ঘটনা। 1414 খ্রিস্টাব্দের পর বাংলার ইতিহাসে রাজা গণেশ ও তার বংশধরগণ প্রায় 30 বছর তাদের শাসন বজায় রেখেছিলেন। সুলতান শামসুদ্দিনের মৃত্যুর পর রাজা গণেশ সমগ্র বাংলা অধিকার করেন এবং কয়েক বছরের জন্য বাংলায় হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন। তবে গণেশের মৃত্যুতে বাংলায় পুনরায় মুসলিম শাসন ব্যবস্থা, অর্থাৎ গণেশের মৃত্যুর পরে বাংলায় পুনরায় মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলায় ইলিয়াস শাহী শাসনের মধ্যবর্তী সময়ে রাজা গণেশের উত্থান ঘটে। রাজা গণেশ ছিলেন ইলিয়াস শাহী সুলতানদের অধীনে একজন গুরুত্বপূর্ণ কর্মচারী। রাজা গণেশের যে ইতিহাস, সেই ইতিহাস পুনরুদ্ধার করা বেশ কষ্টসাধ্য, কারণ রাজা গণেশের সমসাময়িক কালের কোনো ইতিহাস প্রায় নাই বললেই চলে। কিংবদন্তি এবং কুলপঞ্জিতে রাজা গণেশ সম্পর্কে অনেক তথ্য আমরা পাই, কিন্তু এইসব তথ্যের, অর্থাৎ কিংবদন্তি এবং কুলপঞ্জিতে যেসব তথ্য পাওয়া যায়, সেসব তথ্যের প্রমাণিকতা সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। যে সমস্ত উৎস হতে আমরা রাজা গণেশ এবং তার বংশের ইতিহাস পাই, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবুল ফজল রচিত আইন-ই আকবরী, তাছাড়া নিজামুদ্দিনের তবকাত-ই আকবরী, তারিখ-ই ফিরিস্তা এবং গোলাম হোসেন সলিম রচিত রিয়াজুস সালাতিন, এইসব গ্রন্থ থেকে আমরা রাজা গণেশ সম্পর্কে জানতে পারি। তাছাড়া রাজা গণেশের সময় বা সমসাময়িক যে মুদ্রা পাওয়া গিয়েছে, সেই মুদ্রা থেকে প্রাপ্ত তথ্য থেকেও আমরা রাজা গণেশ সম্পর্কে জানতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা জেনে নিই যে রাজা গণেশের পরিচয় কি ছিল। রাজা গণেশের পরিচয় সম্পর্কে মতানৈক্য রয়েছে। রিয়াজুস সালাতিন গ্রন্থে, অর্থাৎ গোলাম হোসেন সলিম রচিত রিয়াজুস সালাতিন গ্রন্থে কে বলা হয়েছে যে গণেশ ছিলেন ভাতুরিয়ার জমিদার। এই যে ভাতুরিয়া যে অঞ্চল, সেই অঞ্চলের অবস্থান যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে দেখব যে রেনেলের যে মানচিত্র, সেই মানচিত্র অনুযায়ী ভাতুরিয়া এমন একটা স্থানে অবস্থিত ছিল যার পশ্চিমে ছিল মহানন্দা এবং পুনর্ভবা নদী, আর এর পূর্বে ছিল করতোয়া। তার উত্তরে ছিল, অর্থাৎ ভাতুরিয়ার উত্তরে ছিল দিনাজপুর এবং ঘোড়াঘাট, আর দক্ষিণে ছিল
পদ্মা। তাছাড়া দরবেশদের যে নেতা শেখ নূর কুতুব আলম, সম্প্রতি তার যে চিঠি আবিষ্কৃত হয়েছে, সেই চিঠি থেকে জানা যায় যে তিনি ছিলেন একজন জমিদার। আবার তারিখি ফিরিস্তার বিবরণ হতে আমরা জানতে পারি যে রাজা গণেশ তিনি ইলিয়াস শাহী সুলতানদের একজন অমাত্য ছিলেন। তাছাড়া ফার্সি ভাষায় রচিত ইতিহাসে গণেশকে কাঞ্চ বা কংস নামেও অভিহিত করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে রিয়াজুস সালাতিনে রাজা গণেশকে উল্লেখ করা হয়েছে যে তিনি ছিলেন ভাতুরিয়ার জমিদার। আবার শেখ নূর কুতুবুল আলমের যে চিঠি, সেই চিঠি থেকেও উল্লেখ করা হয়েছে যে তিনি একজন জমিদার ছিলেন। কিন্তু তারিখি ফিরিস্তায় বলা হয়েছে যে তিনি ছিলেন ইলিয়াস শাহী সুলতানদের একজন অমাত্য। তাহলে এবার দেখি যে রাজা গণেশ কিভাবে রাজনীতিতে আবির্ভূত হয়েছিলেন। রাজা গণেশের নাম আমরা প্রথমে জানতে পারি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যু প্রসঙ্গে, এবং পরবর্তী সময়ে পরবর্তী শাসকদের শাসনামলে তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন অমাত্য হিসাবে গণেশকে আমরা দেখতে পাই। ইলিয়াস শাহী বংশের শাসক গিয়াসউদ্দিন আজম শাহের যে উত্তরাধিকারীগণ ছিলেন তারা ছিলেন নিতান্তই অযোগ্য এবং অপদার্থ। তাদের শাসনামলে গণেশ বঙ্গের সুলতানদের উপর তথা বাংলার রাজনীতির উপর প্রভূত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল, এবং গণেশের যে ক্রমাগত ক্ষমতার বৃদ্ধি, এই ক্ষমতা বৃদ্ধির পরিণতি ছিল তার এই বাংলার সিংহাসন অধিকার। তারই ষড়যন্ত্রে শিহাবুদ্দিনকে হত্যা করা হয়। শিহাবুদ্দিন বায়েজিদ শাহের মৃত্যুর পর গণেশের ষড়যন্ত্রে আলাউদ্দিন ফিরোজ শাহ অপসারিত এবং নিহত হন। এভাবে রাজা গণেশ বাংলার সর্বময় ক্ষমতা অধিকার করতে তিনি সক্ষম হয়েছিলেন। বাংলার যে রাজনীতি, এই বাংলার রাজনীতিতে গণেশের যে উত্থান, সেই উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ইলিয়াস শাহী সুলতানদের সময় হতে হিন্দুরা রাজনীতির ক্ষেত্রে অবতীর্ণ হয়। শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক কথিত জয়নৌকা হিন্দু রমণী জুলমতিকে বিবাহ এবং দিল্লি কর্তৃক আক্রমণের সময় অর্থাৎ একডালা যুদ্ধে হিন্দুদের সহযোগিতার প্রেক্ষিতে শামসুদ্দিন ইলিয়াস শাহ হিন্দুদের প্রতি উদার পৃষ্ঠপোষকতা এবং উদার মনোভাব পোষণ করেন, এবং তিনি সেই সময় হতে হিন্দুদেরকে উচ্চ রাজপদে নিয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন, তারই পথ বেয়ে একদল হিন্দু অমাত্য শ্রেণীর উদ্ভব ঘটে, এবং পরবর্তী যে যুবরাজদের উত্তরাধিকার যে যুদ্ধ, সেই উত্তরাধিকার দ্বন্দ্ব এবং
যে অমাত্য যারা ছিল সেই অমাত্যদের মধ্যে স্থানীয় এবং বহিরাগত ইত্যাদি যে দলীয় যে রাজনীতি, সেই দলীয় রাজনীতি আরম্ভ হয় এবং তখন স্বভাবতই হিন্দুরা এই দলীয় রাজনীতিতে যোগদান করে এবং শক্তিশালী যে জমিদার ছিল গণেশ, তিনি রাজনীতিতে যোগদানের সুযোগ পেয়ে যান। তিনি বাংলার বিভিন্ন অঞ্চলের উপর স্বীয় কর্তৃত্ব মানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। রাজা গণেশের দক্ষ পরিচালনায় উত্তর এবং পূর্ববঙ্গের প্রায় সমগ্র অঞ্চল এবং পশ্চিম এবং দক্ষিণ বঙ্গের কিছু অংশ তিনি স্বীয় সাম্রাজ্যভুক্ত করেন। এভাবে গণেশের রাজ্যসীমা অনেক বৃদ্ধি পায়। গণেশ সিংহাসন লাভ করে বাংলায় হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন। তিনি সকল গুরুত্বপূর্ণ পদে মুসলমানদেরকে অপসারণ করে সেখানে হিন্দুদেরকে নিয়োগ করেন। তাহলে আমরা দেখতে পাই যে তিনি আসলে রাজা গণেশ সমগ্র শাসন ব্যবস্থাকে হিন্দুকরণ করেন এবং মুসলমানদের উপর তিনি অত্যাচার চালান। ফলে সিংহাসন লাভের পরপরই মুসলমান দরবেশদের সাথে তার বিরোধ শুরু হয়। সেই সময়ে মুসলমান দরবেশদের যে নেতা ছিলেন শেখ নূর কুতুব আলম, তার পুত্র শেখ আনোয়ারকে হত্যা করা হয় এবং তার যে পৌত্র ছিল শেখ জাহিদকে সোনারগাঁয়ে নির্বাসিত করেন এবং এই সময়ে রাজা গণেশ বেশ কিছু খানকা, মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান তিনি ধ্বংস করেন। রাজা গণেশের এই যে মুসলিম বিদ্বেষী মনোভাব, এই মনোভাবের ফলে মুসলমান সম্প্রদায় সোচ্চার হয়ে ওঠে, তারা ঐক্যবদ্ধ হয় এবং এই সময়ে দরবেশদের যে নেতা ছিলেন শেখ নূর কুতুব আলম, তিনি উপায়ন্ত না দেখে জৈনপুরের যে সুলতান ছিল ইব্রাহিম শর্কি, সেই ইব্রাহিম শর্কি শরণাপন্ন হন। শেখ নূর কুতুব আলমের আহ্বানে ইব্রাহিম শর্কি বাংলা আক্রমণের জন্য অগ্রসর হন। জৈনপুরের সুলতান ইব্রাহিম শর্কি সসৈন্যে তিনি বাংলায় আসেন এবং তিনি বাংলায় আসার সাথে সাথে গণেশ অর্থাৎ রাজা গণেশ তার কাছে নতি স্বীকার করেন এবং রাজা গণেশ তখন শেখ নূর কুতুব আলমের সাথে আপোষ করেন। সেই আপোষের যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী রাজা গণেশ তার যে পুত্র যদুকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। তিনি সিংহাসন ত্যাগ করেন, মানে সিংহাসন ছেড়ে দেন এবং তার পুত্র যদু, ধারণা করা হয় যে তার পুত্র যদুই জালালউদ্দিন মাহমুদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। এই অবস্থায় জৈনপুরের যে সুলতান ইব্রাহিম শর্কি, তিনি এই যদুকে অর্থাৎ জালালউদ্দিন মাহমুদকে বাংলার সিংহাসনে বসিয়ে তিনি নিজে আবার জৈনপুরে ফিরে যান। বুকাননের যে বিবরণ
সেই বিবরণে এই ঘটনার সমর্থন পাওয়া যায়। আবার মুদ্রা থেকে যে তথ্য আমরা পাই সেই তথ্য মতে 817 হিজরি হতে 818 হিজরি হতে জালালউদ্দিন তিনি বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। আবার 817 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন আলী শাহের মুদ্রা পাওয়া যায়। তাহলে 1817 সালে আলাউদ্দিন আলী শাহের মুদ্রা পাওয়া যায়। আবার 1817 হিজরিতে আবার 1818 হিজরিতে যদু মানে জালালউদ্দিন মাহমুদের মুদ্রা পাওয়া গিয়েছে। তাহলে মুদ্রা প্রমাণ থেকে আমরা বলতে পারি যে রাজা গণেশ খুব অল্প সময়ের জন্য তিনি বাংলার সিংহাসনে বসেছিলেন। কেননা যে 17 সালে আলাউদ্দিন আলী শাহের মুদ্রা পাওয়া গেছে, আবার 18 সালে বলা যায় যে যদু মানে জালালউদ্দিন মাহমুদের মুদ্রা পাওয়া গিয়েছে। তাহলে হয়তোবা রাজা গণেশ 817 হিজরির শেষ দিকে অথবা 818 হিজরির প্রথম দিকে অল্প সময়ের জন্য বাংলার সিংহাসন তিনি দখল করেছিলেন। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম মানে মুদ্রা প্রমাণে আমরা এই কথা বলতে পারি যে রাজা গণেশ 817 হিজরির শেষ নাগাদ অথবা 818 হিজরির শুরুর দিকে খুব অল্প সময়ের জন্য বাংলার সিংহাসন অধিকার করেছিলেন। আবার কোনো কোনো সূত্রে গণেশ কর্তৃক দ্বিতীয়বার সিংহাসন অধিকারের উল্লেখ পাওয়া যায়। ইব্রাহিম শর্কী প্রত্যাবর্তনের পরপরই রাজা গণেশ শাসন কার্য পরিচালনা আরম্ভ করেন এবং তিনি তার পুত্র যদুকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করেন। অর্থাৎ যদুকে তিনি সুবর্ণ ধেনু ব্রত দ্বারা পুনরায় শুদ্ধ করে আবার হিন্দু ধর্মে দীক্ষিত করেন। অর্থাৎ তিনি ইব্রাহিম শর্কীর সাথে যুদ্ধে পরাজিত হবেন বলে, অর্থাৎ শক্তিতে হেরে যাবেন বলে তিনি ইব্রাহিম শর্কীর কাছে নতি স্বীকার করেন। নতি স্বীকার করিয়ে তার যে শর্ত সেই শর্ত মতে তিনি তার পুত্র যদুকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করান। কিন্তু পরবর্তী সময়ে যখন ইব্রাহিম শর্কী পুনরায় জৈনপুরে ফিরে যান, তখন আবার তিনি তার পুত্রকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করেন এবং তিনি শাসন কার্য পরিচালনা করতে আরম্ভ করেন। তো মুদ্রায় প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ডক্টর নলিনীকান্ত ভট্টশালী তিনি মত প্রকাশ করেন যে এই সময়ে রাজা গণেশ দনুজমর্দন এবং চণ্ডীচরণ এই উপাধিগুলো গ্রহণ করেছিলেন। দনুজমর্দন দেব নামে এক হিন্দু রাজার বেশ কিছু মুদ্রা পাওয়া গিয়েছে। এই মুদ্রাগুলো 1339 এবং
1340 শকাব্দে পাওয়া যায় এবং এগুলো পাণ্ডুনগর, সুবর্ণগ্রাম, তারপর চাটিগ্রাম, টাকশাল হতে প্রকাশিত হয়েছিল। তো 1339 এবং 40 শকাব্দ 820 এবং 821 হিজরির সমসাময়িক। তাহলে 820 হিজরিতে জারিকৃত জালাল উদ্দিন মাহমুদের কোনো মুদ্রা এখন পর্যন্ত আমরা পাইনি। তাই ডক্টর ভট্টশীল তিনি অনুমান করেন যে রাজা গণেশ হয়তো দ্বিতীয়বার সিংহাসন অধিকার করেন এবং এ সময় তিনি দনুজমর্দন দেব উপাধি গ্রহণ করেছিলেন। অর্থাৎ ভট্টশালীর অনুমান হচ্ছে যে রাজা গণেশই তিনি দনুজমর্দন দেব নামে উপাধি গ্রহণ করে পুনরায় বাংলার সিংহাসন অধিকার করেছিলেন। কিন্তু ভট্টশালীর এই মত সর্বজন স্বীকৃত নয়। অনেকেই এই দনুজমর্দনকে পূর্ববঙ্গীয় একজন রাজা বলে মত প্রকাশ করেছেন। 821 হিজরি হতে আবার জালালউদ্দিন মাহমুদের মুদ্রা পাওয়া যায়। যদি গণেশ কর্তৃক দ্বিতীয়বার সিংহাসন দখলের কথা সত্য হয়ে থাকে তাহলে মনে করতে হবে যে রাজা গণেশ 819 থেকে 820 হিজরিতে ক্ষমতাসীন ছিলেন। কেননা মুদ্রা হতে প্রাপ্ত তথ্য মতে জালালউদ্দিন মাহমুদ তিনি 821 থেকে 835 হিজরি পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। অর্থাৎ 1418 থেকে 1431 খ্রিস্টাব্দ পর্যন্ত জালালউদ্দিন মাহমুদ তিনি বাংলায় রাজত্ব করেন। এটা আমরা মুদ্রা প্রমাণে এই কথা বলতে পারি। 1418 সালের পর দনুজমর্দনের আর কোনো তথ্য আমরা পাইনি। সুতরাং 1418 সালের কোনো এক সময়ে অর্থাৎ 1418 সালের কোনো এক সময়ে রাজা গণেশের মৃত্যু হয়েছিল। রাজা গণেশ তথা দনুজমর্দন দেবের মৃত্যু হয়েছিল। এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। রিয়াজুস সালাতিন গ্রন্থ হতে আমরা জানতে পারি যে গণেশ তার পুত্র জালালউদ্দিন মাহমুদকে অর্থাৎ যদুকে তিনি বন্দী করে রাখেন। কারণ হচ্ছে তিনি যদু মানে জালালউদ্দিন মাহমুদ তিনি পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত হতে রাজি ছিলেন না। তাই গণেশ জোরপূর্বক তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করেন এবং তার পুত্র যদুকে তিনি বন্দী করে রাখেন। পরবর্তীতে যদু তার যে বৃত্ত ছিল সেই বৃত্তের সাথে একসাথে মিলে মানে তার বৃত্তের সহায়তায় তিনি তার পিতাকে হত্যা করেন। ঐতিহাসিক ইবনে হাজর বলেন যে গণেশকে আক্রমণ করে গণেশের পুত্র যদু এবং 1418 সালে তাকে হত্যা করেছিল।
তো যাই হোক, আমরা এই কথা বলতে পারি যে বাংলার মধ্যযুগীয় ইতিহাসে রাজা গণেশ এক ব্যতিক্রমী এবং আকর্ষণীয় চরিত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আনন্দের সাথে সময় কাটাবে। পাশাপাশি তোমরা পড়াশোনাও চালিয়ে যাবে।